দর্শক দেখুন, পরিকল্পনাহীন প্রশিক্ষণের অভাব, বিএলওদের মৃত্যুতে কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর, এসআইআর স্থগিতের অনুরোধ। নিচে লেখা, মমতার এই দাবি নতুন নয়। দিন কয়েক আগেও শিলিগুড়ির সরকারি মঞ্চ থেকে এসআইআর প্রক্রিয়াকে অবাস্তব পরিকল্পনা বলে দাবি করেন মমতা। সেই একই বক্তব্য তুলে ধরে এবার কমিশনকে চিঠি দিলেন তিনি। লম্বা চিঠি। এই হচ্ছে চিঠি। কিন্তু প্রশ্ন দর্শক, সত্যিই কি পরিকল্পনাহীন, সত্যিই কি প্রশিক্ষণের অভাব, নাকি দিদির মনে অন্য কোনো চিন্তা কাজ করছে, অন্য কোনো ভাবনা কাজ করছে, বা অন্য কোনো ভয় কাজ করছে? দর্শক কি বলবেন? পরিকল্পনাহীন প্রশিক্ষণের অভাব, হ্যাঁ? এবারে কি প্রথম এসআইআরটা হচ্ছে এই দফাতে? এটা তো দ্বিতীয় দফা। প্রথম দফার যে এসআইআর সেটা তো হয়েছে বিহারে, সেটা হয়েছে, সেখানে ভোটও হয়ে গেছে এবং একটা স্বচ্ছ রেজাল্টও হয়েছে। এটা যেটা এখন হচ্ছে 12টা রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে, এটা হচ্ছে দ্বিতীয় দফায়। তো এখানে পরিকল্পনাহীন, হ্যাঁ? বিহারে কাজটা করে একটা শিক্ষা ওখানে হয়েছে নিশ্চয়ই, নির্বাচন কমিশনের একটা অভিজ্ঞতা ওখানে হয়েছে, এবং প্রথম দফাতে বিহারে এসআইআর করতে গিয়ে কিছু সমস্যাও হয়েছিল, সমস্যার সম্মুখীন হতে হয়েছিল নির্বাচন কমিশনকে। তো সেই সব দেখে সব কিছুকে শুধরে নিয়ে দ্বিতীয় দফাতে পুরো দমে এসআইআর করতে নেমেছে নির্বাচন কমিশন। পুরো পরিকল্পনা করে, এতটাই পরিকল্পিত যে একসঙ্গে 12টা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে করার উদ্যোগটা নিয়েছে নির্বাচন কমিশন এবং সেই মতো করে প্রশিক্ষণ দিয়েছে। আর দিদি বলছেন পরিকল্পনাহীন প্রশিক্ষণের অভাব। হ্যাঁ, বিহারে প্রথম দফাতে হলো, তাতেও হয়ে গেল, কিছু প্রশ্ন এলেও সেগুলোকে সমাধান করে সম্পন্ন হলো, ভোট হয়ে গেল, গোটা দেশে প্রশংসিত হয়েছে এসআইআর প্রসেস। আর দিদি এখন এখানে বলছেন পরিকল্পনাহীন প্রশিক্ষণের অভাব, তাই যারা বিএলও আছেন সব মারা যাচ্ছেন। আবার আগেও তো আপনারা শুনেছেন সুসাইড করে ফেলছেন মানুষজন, আতঙ্কে, ভয়ে, এইসব বলার চেষ্টা হয়েছিল। তো এখন বিএলও তারা হয়তো কেউ কোথাও অসুস্থ হয়ে পড়ছেন। দেখুন, মানুষ তো অনেক কারণে অসুস্থ হতে পারেন। কারো হার্টের সমস্যা আছে, অ্যাটাক হয়ে যাচ্ছেন, কারো মাথার সমস্যা থাকতেই পারে আগে থেকে। আর একটা সময়ের মধ্যে অনেক মানুষ অনেক কারণে অসুস্থ হয়ে পড়েন বা মারাও যান। কিন্তু তারা বিএলও বলে, তারা এসআইআর প্রসেসে আছেন বলে, আর জানি না কোথাও কোথাও বাড়ির লোকেদেরকে কী সব বুঝিয়ে দেওয়া হচ্ছে, তারাও দেখছি অনেকে বলতে শুরু করছেন। আর এই দুটো একটা ঘটনার জেরে এত বড় একটা প্রসেস সেটা বন্ধ হয়ে যাবে। কতজন বিএলও মারা গেছেন বলুন তো? আমি ধরছি কারো একজনও মারা যাওয়াটা আমরা কখনো বলবো না সেটা কাম্য, কিন্তু যেভাবে বলার চেষ্টা হচ্ছে যে এসআইআরের চাপে সব মারা যাচ্ছেন, কেউ অসুস্থ হয়ে পড়ছেন, সব পাগল টাগল নাকি? হ্যাঁ, শুধু কি এসআইআর? দেখবেন যে কোনো কাজ করতে গিয়েও দেখবেন প্রসেসের মধ্যে থাকা অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন, তাকে সরিয়ে দেওয়া হয়। যেমন দেখবেন যখন ভোট চলে, ভোটের সময়ে যারা ভোট কর্মী থাকেন তারা কেউ অসুস্থ হয়ে পড়েন না, তারা কেউ অনেককে দেখেছি মারাও গেছেন, এই প্রসেসের মধ্যে ভোটের দিনে মারাও গেছেন। তা বলে কি ভোট বন্ধ হয়ে যাবে? ভোট বন্ধ হয়ে গেছে নাকি বিকল্প কাউকে দিয়ে সেই কাজটা করানো হয়েছে? নিয়মটা কি? আর একটা প্রসেসে অনেক মানুষ অনেক কারণে অসুস্থ হতে পারেন। তো তিনি যদি সত্যিই খুবই অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিয়ে সেই কাজটা সম্পন্ন করা হবে। একজন দুজন কোথাও কেউ অসুস্থ হয়ে পড়লেন বলে পুরো প্রসেস স্থগিত করে দিতে হবে? এ কিসের আবদার? মামার বাড়ির আবদার একটা কথা আছে, এ তো কি আবদার আমি বুঝে উঠতে পারছি না। যে এত বড় একটা প্রসেস, 12টা, আবারও শুনুন দর্শক, 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 12টা, এতগুলো জায়গাতে এই প্রসেস চলছে। তো দুটো একটা ঘটনা কোথাও কিছু ঘটছে কোনো কারণে, সেটার জন্যে মুখ্যমন্ত্রী চিঠি করছেন পরিকল্পনাহীন প্রশিক্ষণের অভাব। আচ্ছা, এই রাজ্যেই তো প্রচুর সংখ্যার
বিএলও আছেন, সবাই কি অসুস্থ হয়ে পড়ছেন? সবাই অসুস্থ হয়ে পড়ছেন? সবাই কি ওই মানে প্রশিক্ষণের অভাবে সব মানে চাপে পড়ে গেছেন? হ্যাঁ, কাজ হচ্ছে না, কোথাও কোথাও কাজ হচ্ছে না। আমি তো আমার নিজের বুথের কথা বলবো, সেখানেও তো একজন বিএলও আছেন, আমি যেখানকার ভোটার, দারুণ কাজ করছেন, কোনো সমস্যা হচ্ছে না, কোনো চাপ নেই। আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছি, ওসমান বলে একটি ছেলে আছে, দারুণ কাজ করছেন, কোনো চাপ নেই। কেন, কিসের চাপ? কিসের চাপ? সব অসুস্থ হয়ে পড়ছেন, সব অসুস্থ হয়ে পড়ছেন। আসলে দর্শক, আমি যে প্রশ্নটা রাখলাম যে এইসব পরিকল্পনাহীন প্রশিক্ষণের অভাব নাকি দিদির মনে অন্য কোনো ভাবনা এসছে বা কাজ করছে বা আতঙ্ক গ্রাস করেছে, সেটা হচ্ছে প্রশ্নের। দিদি হঠাৎ করে এই রকম অনুরোধ করে একটা চিঠি করে দিচ্ছেন কমিশনের কাছে, হ্যাঁ, পরিকল্পনার অভাব। হ্যাঁ, দর্শক বলবেন কি কারণ হতে পারে? আসলে দর্শক, আমরা কদিন ধরে দেখছি একটা বিষয়, যে সীমান্তে অনেকে চলে যাচ্ছেন, সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে যাচ্ছেন। কারা তারা? তারা অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশি, কোনো আইডেন্টিটি এখানে নেই, মানে অরিজিনাল আইডেন্টিটি, কেউ কেউ ফেক আইডেন্টিটি তৈরি করেছেন, কিন্তু তাদের মনে একটা ভয় তৈরি হয়ে গেছে যে এই সব করেও এখানে টিকে থাকা যাবে না, বা পরে হয়তো আইডেন্টিটি তৈরি হয়েছে কিন্তু 2002-এ তো নাম নেই, ফলে আমাদের আর নতুন করে নাম আসবে না এই ভোটার তালিকাতে। আর যেটা শুনছি, যদি নাম না আসে, আবার দিদিমণি বলছেন এসআইআর মানেই এনআরসি, তার মানে এখান থেকে চলে যেতে হবে, না হলে আমাদেরকে ডিটেনশন সেন্টারে ঢুকিয়ে দেবে, তাই আমরা কেটে পড়ি। তো অনেকে চলে যাচ্ছেন, অনেকে চলে যাচ্ছেন। এখন এই চলে যাওয়াতে দুটো সমস্যা হয়েছে দিদিমণির। একটা হচ্ছে যে ওনার মুখোশটা খুলে গেছে। উনি এতদিন বলে আসছিলেন যে এখানে কেউ বাংলাদেশি নেই, বাংলাতে কথা বললে কি বাংলাদেশি, এখানে এই নেই সেই নেই বলে চাপা দিচ্ছিলেন। এখন সেটার পর্দা ফাঁস হয়ে গেছে, স্বেচ্ছাতেই লোকজন চলে যাচ্ছেন, কোনো চাপ নতুন করে কোনো মানুষ দিচ্ছে না, স্বেচ্ছাতেই লোকজন চলে যাচ্ছেন কাতারে কাতারে। ফলে উনি যে মিথ্যে কথা বলতেন বা এদেরকে আড়াল করার চেষ্টা করতেন, এটা একেবারে খোলাসা হয়ে গেছে। আর যত দিন যাবে আশা করি আরও খোলাসা হবে, আরও মানুষ কাতারে কাতারে যাবেন, আরও যাবেন। এটা একটা। আর দ্বিতীয়ত, এই যে চলে যাওয়াটা, এটা যে বিরাট ক্ষতি দিদিমণির, এটা যে বিরাট ক্ষতি। এ তো ভোট ব্যাংক, এটা তো ভোট ব্যাংক শাসকের। শাসক দলের লোকজনদেরকে দিয়ে সব ফেক আইডি কার্ড বানিয়ে দেওয়া হয়েছিল। আবার অনেক ক্ষেত্রে দেখবেন আইডি কার্ড নেই, তাদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আছে না, মরা মানুষের ভোট হয়ে যায় এখানে। ফলে চলে গেলে কি আমাকে বাঁচাবে, কি আমাকে বাঁচাবে? ফলে মানে চেষ্টা হয়েছিল অনেক বোঝানো, রাখার ইত্যাদি ব্যবস্থা করে দেওয়ার, থাকার ব্যবস্থা। শুনেছেন তো, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হয়, হয়তো নেতাদেরকে দিয়ে এলাকায় এলাকায় এখন হয়তো বোঝানোর চেষ্টা হচ্ছে যাবেন না যাবেন না, কিন্তু মানুষ তার ওনার ভরসায় থাকতে পারছেন না, তো চলে যাচ্ছেন। তো এবার চেষ্টাটা হচ্ছে যে যদি এসআইআরটাকে স্থগিত করে দেওয়া যায় কোনো কারণ দেখিয়ে, আর স্থগিত হবে এই বার্তাটা যদি এই সব লোকজনদের মনে একটু ঢোকানো যায়, যদি তারা আর পলায়ন না করেন, যদি আড়ালে বা যেখানে যা আছেন থাকেন, তাহলে ওই দুটো দিক দিয়ে বাঁচোয়া। এক হচ্ছে মুখোশ খুলে যাচ্ছে সেখান থেকে, আর দ্বিতীয়ত হচ্ছে ভোট ব্যাংক। আমার ধারণা দর্শক, এই সব বিষয়কে মাথায় রেখেই উনি চিঠি করেছেন, এই কমিশনে চিঠি করেছেন যে স্থগিত করে দিন, বিএলও এরা সব মারা যাচ্ছেন, আপাতত এটাকে স্থগিত করে দিন। তার মধ্যে হয়তো ওনার অন্য কোনো প্ল্যান আছে, যদি স্থগিত হয় তারপর তার মধ্যে এগুলো আরও যারা এরকম ভয় পাচ্ছেন চলে যাচ্ছেন তাদেরকে একটু ম্যানেজ করার চেষ্টা হবে। ফলে দর্শক, এই যে চিঠিটা, এটা পরিকল্পনাহীন বা ওই প্রশিক্ষণের অভাব, এটা কোনো যুক্তি না, এটা কোনো যুক্তি হতে পারে না। কোনো পরিকল্পনার অভাব, কোনো প্রশিক্ষণের অভাব না। কমিশনের যে মেশিনারি আছে, এখন যে আপডেট, এখন তো অ্যাপসের যুগ না। আপনারা সেই 2002-এর কথা বললে হবে, তখন ম্যানুয়াল কাজ করতে হতো। এখন অ্যাপসের যুগ, এখন খুব সহজেই করা যায়। হলো তো বিহারে করে একটা কনফিডেন্স এসছে বলেই তো বাকি 12টা রাজ্যে একসঙ্গে করার মানে এটা দেখিয়েছে উদ্যোগটা কমিশন। পরিকল্পনা নেই। এটা হয় কখনো? আসলে ওনার যে পরিকল্পনা ছিল এসআইআরটাকে আটকানো, বা সেটাকে আটকানো না গেলেও পরবর্তী সময়ে বানচাল করে দেওয়া, সেটা যখন হচ্ছে না, এদিকে বাংলাদেশি যারা আছেন রোহিঙ্গারা, তারাও পলায়ন করছেন, সব কিছু প্রকাশ্যে চলে এসছে, মিডিয়া সারাদিন সেটাকে দেখাচ্ছে। চলো এবার শেষ চেষ্টা আরেকবার করি, কমিশনকে ডিরেক্টলি চিঠি দিয়ে অনুরোধ করছি একটু ওটাকে স্থগিত করে দিন হুজুর,
অনুরোধ করছেন, অনুরোধ। আবার আজকে দেখছিলাম শুভেন্দু অধিকারী তিনি তো অন্য একটা পোস্ট করেছেন যে এদিকে অনুরোধ করছেন, এই করছেন সেই করছেন। উনি তো ওনার যারা মানে আছেন প্রশাসনের লোকজন তাদেরকে দিয়ে তো এখনও প্রভাব খাটিয়ে যাচ্ছেন যারা বিএলও তাদের ওপরে। এই যে বিএলওদের মৃত্যু এসব কথা বলা হচ্ছে, বিএলও যারা তাদের উপরে যে চাপটা, যারা সত্যিই চাপ পাচ্ছেন তারই মধ্যে আমি মনে করি অনেকেই চাপমুক্ত অবস্থায় কাজ করছেন, কিন্তু যারা চাপের কারণে এসব হয়ে যাচ্ছেন বলা হচ্ছে, তো সেই চাপটা যদি বলা হয় সেই চাপটা তো অ্যাকচুয়ালি শাসকের তরফ থেকে যাচ্ছে। কমিশন কিসের চাপ দিচ্ছে? কমিশন তো কোনো চাপ দিচ্ছে না। কেউ বলছেন দেখছি কমিশন বলছে এই পাঠান সেই পাঠান। আরে কি পাঠাতে বলছে? যেগুলো ডকুমেন্ট পাঠানোর কথা সেগুলো পাঠাবেন, এর জন্য চাপের কি আছে? আপনি যা পাবেন সেটা পাঠাবেন। তো আপনাকে কি কেউ জোর করে পাঠাতে বলছেন কমিশনের? তো কমিশনের তরফ থেকে চাপটা কিসের জন্য হবে? চাপ যদি কোথাও হয়ে থাকে সেটা এই শাসকের তরফ থেকে, যেটা শুভেন্দু বলছেন যে এখান থেকে মানে ডিএম ডিইও যারা আছেন তাদের তরফ থেকে কোথাও একটা প্রেশার দেওয়া হচ্ছে, বলা হচ্ছে ওটিপি শেয়ার করতে, এবং বলা হচ্ছে নানান সবভাবে মানে ওটিপি দেখছেন না, ওটিপির কথা বলা হয়েছে। তো চাপটা যদি কোথাও দেওয়া হয় মানে আরও যাতে ফেক নাম ঢোকানো যায় আর কি, এসব চাওয়া হচ্ছে। তো যদি চাপের কোনো ব্যাপার থাকে সেটা হচ্ছে শাসকের মেশিনারি থেকে। ফলে যদি চাপের কারণে কোনো বিএলও যদি অসুস্থ হয়ে পড়েন বা তার প্রাণহানি ঘটে, সেটা কিন্তু ইলেকশন কমিশনের চাপে না, এই রাজ্যের শাসকের চাপে। সেটাই বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী কার্যত। উনি যেভাবে একটা তথ্য সামনে এনেছেন, যেভাবে এখান থেকে চাপ দেওয়া হচ্ছে, আর দিদিমণি বলছেন পরিকল্পনাহীন প্রশিক্ষণের অভাব। হ্যাঁ, চতুর্দিক দিয়ে তো চেষ্টা করে গেছেন, চেষ্টা করে যাচ্ছেনও এখনও। সেই এসআইআর বন্ধ করতে দেব না থেকে শুরু করে এসআইআর হলো, তারপর ওইসব নানান লোককে নামিয়ে দিলেন রাস্তাতে, প্রেসমিট করানো, বিক্ষোভ দেখানো সিইওর অফিসের সামনে, কত কিছু দেখলাম শুনলাম, তা তো আটকাতে পারলেন না। আজকে হয়ে গেল কত তারিখ? 20 তারিখ। তো 20 তারিখ হয়ে গেল, মানে অনেকগুলো দিন এসআইআর পর্ব কেটে গেল। অনেক জায়গাতে এসআইআর পর্বের ফর্ম তো অনেকটাই মানে বিলিও করা হয়ে গেছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে, সব হচ্ছে। আপনি অনেক চেষ্টা করে যাচ্ছেন, এর মধ্যে বিএলওদের উপরে চাপ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এসআইআর প্রসেস চলছে। তো যখন চলছে আর এই মাসটা তো চলবে, 4 তারিখ, তো 4 তারিখের মধ্যেই তো খেল খতম এই পর্বের, তারপরে তো খসড়া তালিকা আসবে, আর সেদিনই তো মনে হচ্ছে আপনার মাথায় ওই মানে আঘাতটা লাগবে, বাজ পড়বে মাথায়, যেটা বললে হয়। তালিকাটার দিকে তো আমরাও তাকিয়ে মানে খুবই আগ্রহ সহকারে রয়েছি যে সেই তালিকায় দেখব এক ধাক্কায় কত নাম বাদতে গেল। তো ফলে যখন এদিকে বিষয়টা এগিয়ে আসছে, খুব বেশি বাকি নেই, প্রসেস অনেকটা এগিয়ে গেছে, আর এদিকে যখন মুখোশটা খুলে যাচ্ছে, দলে দলে লোকজন সব পালাচ্ছেন, আপনি চিঠি করে দিলেন কমিশনকে এসআইআরকে স্থগিত করতে হবে। কিসের জন্য স্থগিত করতে হবে? আর চিঠি করলে স্থগিত হয়ে যাবে? হ্যাঁ, আপনি তো সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কত কি করলেন আপনারা, সে বিহার থেকে শুরু ফিরেছেন, আর কি মনে করলেন একটা চিঠি করে দিলে স্থগিত হয়ে যাবে? স্থগিত হওয়ার কোনো চান্স নেই। আর বাংলার মানুষ হিসেবে আমরা বলে আসছি, আগে এসআইআর তারপর ভোট, নো এসআইআর নো ভোট। যদি এসআইআর স্থগিত হয়ে যায় তাহলে ভোটটাকেও স্থগিত করতে হবে, এই দাবি কিন্তু বাংলার মানুষের থাকবে। তখন দেখব আপনি কি করেন, আপনি সরকারে কি করে থাকতে পারেন, দেখব তখন। ফলে এসআইআর স্থগিতের কোনো বালাই নেই, তবে শাসক এখনও প্রভাব খাটিয়ে চলেছে, যেটা শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করছেন। কিন্তু রাজ্যের যারা মানুষ আছেন, পরিবর্তনকামী মানুষ, চেষ্টা করুন যতটা করা যায় নিখুঁতভাবে। জানি শাসকের প্রচণ্ড চাপ, চেষ্টা করুন যতটা নিখুঁতভাবে করা যায়। আর কমিশনও তো বলেছে কিছু টেকনোলজি তারাও ব্যবহার করবে, এআই ব্যবহার করবে। যদি ভুলভাল কারো নাম ঢুকিয়ে দেওয়া হয়, বাবা নন, তার সাথে বাবার আইডি ওখানে দিয়ে দেওয়া হয়, ওই মানে এপিক নাম্বার দিয়ে দেওয়া হয়, বা কেউই নয় রক্তের সম্পর্কের, তাকে কাকা বানিয়ে তার এপিক নাম্বার দিয়ে দেওয়া হলো, যদি কখনো ধরা পড়ে বিষয়টা, তাহলে সংশ্লিষ্ট বিএলওর কিন্তু হাল খারাপ হবে। আর বিএলও এটুকু যাচাই করার ক্ষমতা রাখেন, সেটা আমরা কোথাও বিশ্বাস করি। ফলে আমি বিএলওদের উদ্দেশ্যে বলবো, এখন পর্যন্ত ওই রকম কোনো চাপের ব্যাপার নেই, কিন্তু যদি আপনারা ইচ্ছাকৃতভাবে ভুলটা করেন কোনো স্বার্থে, তাহলে আপনাদের বিপদ আছে। কেন করবেন সেটা? বাংলার স্বার্থে, দেশের স্বার্থে, স্বচ্ছ তালিকার স্বার্থে
ঠিক মতো করে কাজটা করুন না। বিএলও চাপ দিলে বলবেন এই দায়িত্ব আমি নিতে পারবো না। যদি অপর কোনো এক লোককে বাবা সাজিয়ে ফেলেন, কাকা সাজিয়ে ফেলেন, তার এপিক নাম দেওয়ার চেষ্টা করেন, এই দায়িত্ব আমরা নিতে পারবো না। আর শ্বশুরকে বাবা বানিয়েও দেখছি অনেকে করেছেন, ওপার থেকে এসে বিয়ে করে। বলে দেবেন এইসব আমাদের দ্বারাই হবে না, আপনারা নিজেরা করুন, কমিশনে আপনারা যা পারেন করুন, কারণ আপনাদের এই একটা তালিকার জন্যে আমার জীবনটা শেষ করতে পারবো না, এটা ডিরেক্টলি বলে দেবেন। আর যারা অতি উৎসাহী, নামে বিএলও, আদতে তৃণমূল নেতা, বুঝছেন না কি হতে পারে, আবেগে ভাসছেন, কেউ আবেগে ভাসাচ্ছেন, কেউ কিছু প্রলোভন দেখিয়েছেন, ভাসুন, ঠেলা বুঝবেন। যখন বেকায়দায় পড়বেন, আবার যদি ক্ষমতা চলে যায়, মানে এই পরিবর্তনের মানে যে ভোটের পরে যাওয়ারই চান্স বেশি, তখন বুঝবেন কি ঠেলায় পড়বেন। তখন দিদিকেও খুঁজে পাবেন না, আর দিদির ভাইপোকেও খুঁজে পাবেন না। আপনি যে কাজটা করেন সরকারি সিস্টেমে ফেঁসে যাবেন, আপনার পরিবার ফাঁসবে, ফলে সাবধান। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, কেন হঠাৎ করে এই চিঠি দিদি দিচ্ছেন, নাকি আবার অন্য কোনো পরিকল্পনা আছে দর্শক এই চিঠি দেওয়ার পেছনে, সেটাও বলবেন। যা বলার বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।